ডিয়ার লার্নার সিটেট এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন নিয়ে ডিসকাশনে আজকে আমরা দেখে নেব এনভায়রনমেন্টাল স্টাডিজ জুলাই 2013 সালের কোয়েশ্চন পেপারটি। সেখানে 30টা কোয়েশ্চন রয়েছে এবং তার আনসারগুলো দেখে নিচ্ছি। তো আপনার এনআইএস ডিএলএড এর রেজাল্ট বেরিয়ে গেছে, নিশ্চয়ই সবার রেজাল্ট ভালো হয়েছে। টেট পরীক্ষাও আপনাদের জন্য ভালো হবে, সেই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, যে বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে মশার থেকে ম্যালেরিয়া ছড়ায় এবং ওই আবিষ্কারের জন্য 1902 ডিসেম্বরে চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পান, তার নাম কি? তো উনি হচ্ছেন বিজ্ঞানী রোনাল্ড রস। বিজ্ঞানী রোনাল্ড রস প্রমাণ করেছিলেন যে ম্যালেরিয়া ছড়ায় হচ্ছে মশার কামড়ে এবং সেটার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। পরের প্রশ্ন, রজত তার বন্ধুকে বলল, আমি খেলতে পারবো না কারণ আমার জ্বর হয়েছে, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সঙ্গে আছে তীব্র মাথা যন্ত্রণা এবং শেষে গাম হচ্ছে। ডাক্তার রক্ত পরীক্ষার পর একটি তেতো ওষুধ খেতে বলছেন। এবার বলতে হবে যে এই যে সিমটমগুলো দেওয়া হলো, এখান থেকে বলতে হবে যে রজত কোন রোগে ভুগছে। তো এই সিমটমগুলো কিন্তু হচ্ছে ম্যালেরিয়া রোগের সিমটম। তো রজত নিশ্চয়ই ম্যালেরিয়া রোগে ভুগছে। 62 এর অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আল বেরুনি কে ছিলেন? তো আল বেরুনি কে ছিলেন? আমরা জানি যে আল বেরুনি ছিলেন উজবেকিস্তানের একজন পর্যটক। ইনি বই লিখে আমাদের অতীত ইতিহাস জানতে সাহায্য করেছিলেন। তো 63 এর 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 64, যে সমস্ত প্রাণীরা রাতে জেগে থাকে তারা রাত্রে বিভিন্ন বস্তুকে দেখতে পায় কোন রঙে? তো সেটা 2013 সালে যেমন এসেছে, 2014 সালেও সেম প্রশ্ন রিপিট করেছে। তো রাতে যারা দেখতে পায় তারা কেবলমাত্র বস্তুকে সাদা এবং কালো রঙে দেখে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে। তো 64 এর অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। 65, হাতির পাল সম্পর্কে সঠিক বাক্যগুলি নির্বাচন করুন। তো 4টা বাক্য রয়েছে হাতির পাল সম্পর্কে, দেখুন তার মধ্যে 1 এবং 3 এই দুটো বাক্যই হচ্ছে সঠিক। অর্থাৎ একটি হাতির পালে মূলত স্ত্রী হাতি আর 14-15 বছর বয়স্ক পর্যন্ত বাচ্চা হাতি থাকে, আর হচ্ছে সবচেয়ে বৃদ্ধ স্ত্রী হাতিটি পালের নেতৃত্ব দিয়ে থাকে। 1 এবং 3 হচ্ছে সঠিক বাক্য। তো অপশন নাম্বার 2 যেটা 1 এবং 3 সেটাই হচ্ছে সঠিক উত্তর। 66, পাপড়ির ভেতরে ফুলের মাঝখানে হালকা পাউডারের মতো যে অংশ আমরা দেখতে পাই তাকে কি বলে? তাকে বলে পরাগ। 66 এর অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। 67, যদি তুমি ট্রেনে আহমেদাবাদ যাও তাহলে সেখানে প্ল্যাটফর্মে বেশিরভাগ ভেন্ডারকে যা বিক্রি করতে দেখবে তা হলো, দেখুন 4টা অপশন রয়েছে। তো গুজরাটের আহমেদাবাদের রিনাউন্ড এবং কমন ফুড হচ্ছে ধুকলা। তো যদি আহমেদাবাদ যান তাহলে অবশ্যই ধুকলা দেখতে পাবেন, ভেন্ডাররা বিক্রি করছে। তো 67 এর অপশন নাম্বার 1 যেটা চাটনি সহ ধুকলা এবং লেবু ভাত, সেটাই হচ্ছে সঠিক উত্তর। 68, পাখিরা ঘন ঘন গাড় নাড়িয়ে থাকে কারণ কি? তো পাখিরা ঘন ঘন গাড় নাড়িয়ে থাকে তার কারণ হচ্ছে পাখিদের চোখ নড়াচড়া করে না। 68 এর অপশন নাম্বার 2। 69, একজন ডাক্তার রোগ পরীক্ষা করার পর রোগীকে বললেন যে তার রক্তে কম হিমোগ্লোবিন আছে, নিচের কোনটি খেলে তার আয়রনের অর্থাৎ রক্তে লৌহ উপাদানের ঘাটতি মিটবে? তো আয়রন উপাদান কোন জিনিসগুলোতে বেশি রয়েছে? সেটা আয়রন বেশি রয়েছে আমলকি, সবুজ পাতাযুক্ত সবজি, তালের গুড় বা চিনিতে। অর্থাৎ ডাক্তার নিশ্চয়ই বলবেন যে আমলকি, সবুজ পাতাযুক্ত সবজি খাবেন, তালের গুড় বা চিনি খাবেন। তো 69 এর অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক উত্তর। 70, NCF 2005 অনুসারে প্রাথমিক স্তরে EVS এর মূল লক্ষ্য যা হওয়া উচিত তা হলো কি? তো তা হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষণের সঙ্গে স্কুলের বাইরের জীবনের সংযোগ স্থাপন করা। 70 এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 71, প্রাথমিক স্তরে EVS পাঠ্যক্রমের সঙ্গে নিচের কোনটি সঙ্গতিপূর্ণ নয়? এখানে 1 নম্বর অপশন দেখুন যে এটার উচিত শিক্ষার্থীকে কাজের জগতে প্রবেশের উপযুক্ত জ্ঞান এবং দক্ষতা যোগানো, সেটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো সঙ্গতিপূর্ণ। তো 71 এর অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক উত্তর। 72, NCERT পাঠ্য বইয়ে অধিক গুরুত্ব ও জায়গা দেওয়া হয়েছে EVSকে, কী কারণে? তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন এবং বিষয়ের বোধ জাগানোর সুযোগ করে দিতে NCERT এর পাঠ্য বইয়ে EVSকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। 72 এর অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। 73, নিম্নলিখিত কোনটি EVS পাঠ্য বইয়ে কবিতা এবং গল্পের অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য নয়? তো EVS বইয়ে গদ্য এবং পদ্যগুলোকে ঢুকানো হয়েছে, তার মূল উদ্দেশ্য কোনটা নয়? তার মূল উদ্দেশ্য এটা নয় যে একঘেয়ে রুটিন এবং বিষয়ের বদল আনা, সেটা শিক্ষার্থীদের মজা এবং আনন্দ প্রদান করার জন্য গল্প এবং কবিতাকে ঢুকানো হয়েছে।
শিক্ষার্থীদের কাল্পনিক এবং সৃজনশীলতা দক্ষতা গড়ে তোলার জন্য এটা করা হয়েছে, বিষয় সম্পর্কে আগ্রহ গড়ে তোলার জন্য এটা করা হয়েছে, কিন্তু একঘেয়ে রুটিন এবং বিষয়ের বদল আনার জন্য কিন্তু ইভিএসে কবিতা এবং গল্পের অন্তর্ভুক্তি করা হয়নি। 73 এর অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। সেম প্রশ্ন, জাস্ট মূল উদ্দেশ্য নয় না, কোনটা মূল উদ্দেশ্য বলে প্রশ্ন এসেছিল 2014 সালের সিটেট পরীক্ষায়। তো সেটা খুব সুন্দর একটা প্রশ্ন। 74, ভালো ইভিএস পাঠ্যক্রম হবে শিশুর উপযোগী, জীবনের উপযোগী এবং বিষয়বস্তুর উপযোগী। নিচের কোনটি উপরের চাহিদাগুলির দাবি পূরণ করে না? 4টা বাক্য রয়েছে, তার মধ্যে 4 নম্বর বাক্য দেখুন যে এটি বিভিন্ন শব্দ এবং সংজ্ঞার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে, সেটা কিন্তু উপরোক্ত বিষয়বস্তুর উপযোগী বা শিশুর উপযোগী, জীবনের উপযোগী সেটার চাহিদা পূরণ করে না। 74 এর অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক উত্তর। 75, নলিনী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পশু আমাদের বন্ধু এই বিষয়টি পড়াতে চায়। বিষয়টিকে আরও চিত্তাকর্ষকভাবে উপস্থাপিত করতে সবচেয়ে ভালো শিক্ষাদান পদ্ধতি কোনটা হবে? এখানে 4টা পদ্ধতি দেওয়া আছে। তো এক্ষেত্রে 4টে অপশনের মধ্যে 3 নম্বর অপশন যেটা দেখুন যে পশু ও তাদের উপযোগিতা সম্পর্কে একটি ভিডিও ছবি দেখানো যেতে পারে। যদি ভিডিও ছবি দেখানো যায় তাহলে শিক্ষার্থীরা আগ্রহ করে ভিডিও ছবিগুলো দেখলো এবং দেখার মাধ্যমেই তারা শিখে গেল। অর্থাৎ টিচার যা জিনিস শেখাতে চাইছেন তা যদি এই ছবির মধ্যে থাকে তাহলে কিন্তু দেখার মাধ্যমে স্টুডেন্ট নিজের অজ্ঞাতেই শিখে যাবে এবং টিচারের উদ্দেশ্যটাও সফল হবে। তো 75 এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 76, পঞ্চম শ্রেণীর এনসিইআরটি এর ইভিএস পাঠ্য বইয়ের একটি অংশ আমরা কি শিখলাম প্রত্যেক অধ্যায়ের শেষে আছে। এটা বলা হচ্ছে যে এই উত্তরগুলি ঠিক বা ভুলের ভিত্তিতে বিচার করা উচিত নয়। এই পরিবর্তনটি কেন করা হয়েছে? এই পরিবর্তনটি করা হয়েছে কারণ শিশুরা কিভাবে শিখছে এটা তা শিক্ষকদের বুঝতে সাহায্য করে। তো 76 এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 77, ইভিএস এর সক্রিয় শিক্ষণের মধ্যে পরীক্ষা, আবিষ্কার, অনুসন্ধান, প্রশ্নকরণ এগুলি অত্যাবশ্যকীয় অংশ। একজন শিক্ষক আমাদের কি খাওয়া উচিত এই বিষয়ে নিচের কাজগুলি সাজিয়ে লেখেন। 4টা কাজ দেখতে পাচ্ছেন লেখা আছে। উপরের 4টি কাজের মধ্যে কোনটি সক্রিয় শিক্ষণের শর্তকে সমর্থন করে? তো 3 নম্বর বাক্যে দেখুন যে শিক্ষার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য সম্ভাব্য সমস্ত সূত্র থেকে সংগ্রহ করতে বলেন। তাহলে কি হবে? সূত্র থেকে বিভিন্ন তথ্য শিক্ষার্থীরা সংগ্রহ করবে, এক্ষেত্রে কিন্তু ওদের অ্যাক্টিভিটি থাকবে, ওরা কাজ করবে। বাকি যে অপশনগুলো রয়েছে 4 নম্বর দেখুন যে একটি ভিডিও দেখানো, ভিডিও দেখালে ওরা শুধু দেখবে, এখানে ওদের কোনো অ্যাক্টিভিটি থাকলো না। বা ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবেন শিক্ষক, এক্ষেত্রে ওরা কিন্তু ছবি দেখবে, এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো অ্যাক্টিভিটি থাকলো না। একমাত্র 3 নম্বর যেটা রয়েছে তাতে কিন্তু শিক্ষার্থীর অ্যাক্টিভিটি থাকলো। তো 77 এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 78, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বায়ু সর্বত্র আছে এই শীর্ষক আলোচনায় গীতিকা নিম্নলিখিত কাজগুলি পরিকল্পনা করেছেন। 4টা কাজ রয়েছে। উপরের কোন কাজটি বিষয়টিকে কার্যকরীভাবে পড়াবার ব্যাপারে প্রাসঙ্গিক নয়? তো বায়ু সর্বত্র আছে সেটা বোঝানোর জন্য শিক্ষার্থীদের ভ্রমণে নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই, সেটা আমি ক্লাসরুমেও বোঝাতে পারি যে বায়ু সর্বত্র রয়েছে। তো প্রথম অপশনটাই প্রাসঙ্গিক নয়, বাকি অপশনগুলো প্রাসঙ্গিক। 78 এর অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক উত্তর। 79, ইভিএস পাঠ্য বইয়ে বিভিন্ন ক্ষেত্রে এটা করো ও খুঁজে বের করো বিভাগের উপর এই জন্য জোর দেওয়া হয়েছে যাতে, 4টে অপশন দেখতে পাচ্ছেন, যাতে বিভিন্ন হাতে কলমে শিক্ষা সহজে পাওয়া যায়। 79 এর অপশন নাম্বার 1 সঠিক উত্তর। 80, ইভিএসে একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য কী? তো ইভিএসে একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য হলো অধিক শিক্ষণ বা পাঠ্য বইয়ের বাইরে শিক্ষণের সুযোগ দেওয়া। 4 নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। 81, ইভিএস শিক্ষক হিসেবে চিড়িয়াখানায় ভ্রমণের আয়োজন করার মুখ্য উদ্দেশ্য কী? তো ইভিএস শিক্ষক হিসেবে চিড়িয়াখানায় ভ্রমণের আয়োজন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করা। 81 এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 82, ইভিএস এর সমাজবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিম্নোক্ত কোনটি নয়? তো ইভিএস এর সমাজবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিচের মধ্যে 4 নম্বর অপশনটা নয়, অর্থাৎ এটা শিশুদের কতকগুলি মূল শব্দের সঠিক সংজ্ঞা শেখাবে সেই উদ্দেশ্যে কিন্তু ইভিএসএ বা ইভিএসএ সমাজবিজ্ঞান পাঠ করানো হয় না। তো 82 এর অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক উত্তর। 83, কবিতা ইভিএস ক্লাসে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন গরিবী, অশিক্ষা, শ্রেণী বৈষম্য ইত্যাদির উপর জোর দিতে চান। নিচের কোন শিক্ষণ অভিজ্ঞতাটি এই লক্ষ্য পূরণে অধিকতর সহায়ক হবে? তো এক্ষেত্রে অপশন নাম্বার 3 যেটা রয়েছে যে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ প্রজেক্টে অংশ নিয়ে এই বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে বলা, এটাই খুব অধিকতর সহায়ক হবে বা এটাই লক্ষ্য পূরণের ক্ষেত্রে সহায়ক হবে।
তো অপশন নাম্বার 3, 83 অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 84, প্রাথমিক স্তরে ইভিএস এর প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? এক্ষেত্রে অপশন নাম্বার 4 দেখুন যে শিক্ষার্থীদের গ্রেডিং এবং র্যাঙ্কিং করা সেটা কিন্তু প্রাথমিক স্তরে ইভিএস এর প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে অন্তর্ভুক্ত নয়। 84 এর অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক উত্তর। 85, নিচে মানুষের কিছু কাজের কথা বলা হলো, এখানে কিন্তু 5টা কাজ বলা হচ্ছে, তার মধ্যে এই কাজের মধ্যে কোন কাজগুলোর ফলে বন জঙ্গল হারিয়ে যাচ্ছে? তো সেটা আমি আপনাদের বলছি না, 85 কমেন্ট বক্সে কমেন্ট করে তার আনসার দেবেন, সেটা সবারই জানা রয়েছে যে 5টা কাজ রয়েছে, তার মধ্যে কোন কোন কাজ করলে বন জঙ্গল হারিয়ে যাবে বা বন জঙ্গল হারিয়ে যাচ্ছে কোন কোন কাজের দ্বারা। অপশনগুলো দেখবেন, তারপর আনসার বলবেন। 86, ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বাক্যটি চিহ্নিত করুন। ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বাক্য হচ্ছে গিয়ে 2 এবং 3। ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন গলিয়ে। ব্রোঞ্জ অত্যন্ত শক্ত ধাতু এবং কামান ও মূর্তি তৈরিতে কাজে লাগে। এই দুটো বাক্যই হচ্ছে সঠিক, অর্থাৎ 86-এর অপশন নাম্বার 1 যেটা, যে 2 এবং 3, সেটাই হচ্ছে সঠিক উত্তর। 87, একজন মানুষ গান্ধীধামে গুজরাটে বাস করে, সে প্রথমে ভোপাল বা মধ্যপ্রদেশে এবং তারপর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে যেতে চায়, তার যাত্রার দিক কী হবে? তো যদি ভারতের ম্যাপ আমরা একটু দেখি তাহলে দেখবেন গুজরাট থেকে পূর্ব দিকে রয়েছে মধ্যপ্রদেশ, আর মধ্যপ্রদেশের দক্ষিণ দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তার মানে যদি গান্ধীধাম থেকে ভোপাল যেতে চায় তাহলে প্রথমে পূর্বমুখে যেতে হবে, তারপর দক্ষিণ মুখে গেলেই অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ যেতে পারবে। 87-এর অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক উত্তর। 88, একটি শহরের ম্যাপে স্কেল করা ছিল 1 সেমি সমান 110 মিটার। যদি দুইটি এলাকার মধ্যে দূরত্ব 15 সেমি হয় তাহলে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্ব কত হবে? তো 1 সেন্টিমিটার মানে হচ্ছে 110 মিটার, তাহলে 15 সেন্টিমিটার মানে হচ্ছে 15 × 110 মিটার, দ্যাট ইজ 1650 মিটার, তার মানে হচ্ছে 1.65 কিলোমিটার। 89, মাউন্ট এভারেস্ট হয় ভারতের অংশ, তিব্বতের অংশ, নেপালের অংশ, মায়ানমারের অংশ। তো এটা আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের একটি অংশ। তো 89-এর অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। 90, নিচের কাজ বা দায়িত্বগুলো দেখুন, এদের মধ্যে কোনটি পর্বতারোহণের দলনেতার দায়িত্ব? 1, 2, 3, 4, 5টা কাজ রয়েছে, তার মধ্যে 1, 4 এবং 5 এই 3টি কাজই হচ্ছে পর্বতারোহণে দলনেতার দায়িত্ব, অর্থাৎ দলনেতা অপরের ব্যাগ বহন করে তাদের সাহায্য করবে, যারা ভালো নেই তাদের দেখাশোনা করা এবং দলের জন্য খাবারের ব্যবস্থা করবে, একটি ভালো জায়গা খুঁজে থামবে এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করবে। এইগুলো হচ্ছে দলনেতার কাজ। তো 90-এর অপশন যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্ট 1, পয়েন্ট 4 এবং পয়েন্ট 5 হচ্ছে সঠিক উত্তর। তার মানে অপশন নাম্বার 4-এ দেখুন রয়েছে যে 1, 4 এবং 5, সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো আজ আয়োজন এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আর বলছি, যদি SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাহলে আপনার নাম্বার থেকে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন 9436597245 এই নাম্বারে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে, তাহলে আমরা গ্রুপে অ্যাড করব। সেখান থেকে স্টাডি মেটেরিয়াল বা যে কোনো পরীক্ষার লেটেস্ট আপডেট সবার আগে আপনি অনায়াসে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে SMDN টিউটোরিয়াল পেজটাকে লাইক করে রাখতে পারেন, সেখানেও রেগুলার আপডেট দেওয়া হয়, সেখান থেকেও আপনি জানতে পারবেন। তো সঙ্গে থাকুন, থ্যাংক ইউ।